কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুন লেগে 2 জনের মৃত্যু, দগ্ধ 18 জনকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। বসুরহাটে সংঘর্ষের ঘটনায় কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর গ্রেপ্তার, নজরদারিতে কাদের মির্জা। চাল আমদানির প্রভাব নেই বাজারে, 1 মাসে বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত, পর্যাপ্ত মজুদের পরও দাম বাড়ায় ক্ষোভ। বিদেশ থেকে ডলার পাঠানোর লোভ দেখিয়ে কাস্টমস ফি বাবদ লাখ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণার মামলায় 2 বিদেশি সহ 3 জন গ্রেপ্তার। মিয়ানমার সেনাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জাতিসংঘের, কঠোর পদক্ষেপের আহ্বান। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চয় মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুনের ঘটনায় প্রাণ গেছে 2 জনের। দগ্ধদের মধ্যে 18 জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। তাদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দাদির সঙ্গে ঢাকার চিটাগাং রোড থেকে বাসে চাঁদপুরের মতলবে বেড়াতে যাচ্ছিল 4 বছরের শিশু সাফিন, কিন্তু পথে আগুনের ঘটনা ঘটে তাদের বাসটিতে। দাদি বেঁচে থাকলেও আগুনে দগ্ধ হয়ে না ফেরার দেশে সাফিন। ছেলের মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন বাবা সাইফুল ইসলাম। ও দাদুর সাথে যাবে, আমি অনেক চেষ্টা করেছি আমার ছেলেটা দেখাইতে, কারণ আমার ছেলেটা অনেক চঞ্চল। আমার মনে হয়েছিল যে কি নাকি হয়। আগুনে মারা গেছেন প্রবাস ফেরত রফিকুল ইসলামও। মারা গেছে বড় ভাই, আমার ভাবি, আমার বড় ভাতিজা, শ্বশুর শাশুড়ি আছে, আর মেয়ে 2 জন। ঢাকা থেকে মতলব যাওয়ার পথে বৃহস্পতিবার বিকাল 5:30টার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হঠাৎই আগুন ধরে যায় বাসটিতে। ঘটনাস্থলে 2 জনের প্রাণহানি ছাড়াও দগ্ধ হন বেশ কয়েকজন। তাদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে গুরুতর অবস্থায় কয়েকজনকে পাঠানো হয় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এখানে চিকিৎসা দিয়েছি 22 জনকে, তার মধ্যে আমরা 15 জনকে রেফার করেছি ঢাকা বার্ন ইউনিটে, ঢাকা মেডিকেলে। আর আমরা 5 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি, আর 2 জন বর্তমানে আমাদের অন্তঃবিভাগে ভর্তি রয়েছে। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। বিষয়টা তদন্ত হবে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী যে ব্যবস্থা নেওয়া সেটা হচ্ছে এখন লাশের সিরাতাল রিপোর্ট প্রস্তুত করে তারপরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হতাহতদের জন্য আর্থিক সহযোগিতার কথা জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকার আশুরে বাস চাপায় 1 পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় 3টি বাস পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 8টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের নরসিংহপুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই পোশাক শ্রমিক। এ সময় দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সহকর্মীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে সড়কে নেমে 3টি বাস পুড়িয়ে দেন তারা। পরে ডিইপিজেড থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়, আর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নোয়াখালীর বসুরহাটে সংঘর্ষের ঘটনায় নজরদারিতে আছেন পৌর মেয়র কাদের মির্জা। তবে যুবলীগ কর্মী আলাউদ্দিন হত্যার ঘটনায় তিনি দায়ী করেছেন পুলিশকে। এদিকে সংঘর্ষের পর গ্রেপ্তার করা হয়েছে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে। নোয়াখালীর বসুরহাটে মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবলীগ কর্মী আলাউদ্দিন। এছাড়াও 15 জন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত কয়েকশো। সংঘর্ষের ঘটনায় বুধবার 98 জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও 150 জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়। বৃহস্পতিবার গ্রেপ্তার হন কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। নজরদারিতে রাখা হয়েছে পৌর মেয়র কাদের মির্জাকেও। তবে আলাউদ্দিন হত্যার সুষ্ঠু বিচার দাবি করে ঘটনার জন্য পুলিশকে দায়ী করেছেন তিনি। আলাউদ্দিন তাকে পুলিশ হত্যা করছে, পুলিশ করছে। ওই যে একটা লাশ ফালাই 2টা কারণে করতে পারে। একটা কারণে তারা আক্রমণ করছে, হয়তো তাদেরকে সরানোর জন্য করতে পারে।
আর না হয় এই তারা লাশ ফালাই এখানে আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য এই কাজটা করছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কোম্পানিগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। সংঘর্ষের পর থেকে বিভিন্ন এলাকায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। নোয়াখালী তো আপনারা জানেন, কোম্পানিগঞ্জে কিছুদিন ধরে যে বিশৃঙ্খলা চলছিল, সেই বিশৃঙ্খলার ব্যাপারেও। ঢাকা। ভারত থেকে চাল আমদানির পরও বাজারে কোনো প্রভাব পড়েনি। গত 1 মাস ধরে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত মজুদ থাকলেও দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারির দাবি ক্রেতাদের। সব ধরনের চালের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। লাগামহীন দামে সবচেয়ে বিপাকে কমায়ের মানুষ। ঝিনাইদহের সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে 1 টাকা। মেহেরপুরে 25 কেজি বস্তায় বেড়েছে 200 টাকা পর্যন্ত। চুয়াডাঙ্গায় মোটা চাল বিক্রি হচ্ছে 44 টাকায়। 60 টাকার উপরে বিক্রি হচ্ছে চিকন চাল। আমদানি এবং পর্যাপ্ত মজুদ থাকার পরও দাম বৃদ্ধির কারণে ক্ষুব্ধ ক্রেতারা। এত চাল আমদানি করতেছে, তারপর আমাদের বাজারে কোনো ডেভেলপ হচ্ছে না। কিছু কম হলে ভালো হতো, কারণ গরিব মানুষের দেশে চাল কিনে খেতে পারতেছে না। মোটা চালের দাম এবং চিকন চালের সব চালেরই দাম মোটামুটি ঊর্ধ্বগতি। মনে হলে তো ইন্ডিয়ান চাল আসার পর বাজার অনেক কমে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমাদের। কিন্তু ইন্ডিয়ান চাল আসার পর ইন্ডিয়ান চাল দাম কমা তো দূরে থাক, বরং আরও 2-1 টাকা বেশি হয়েছে। ভারত থেকে আমদানির পরও নওগাঁয় নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। গত 1 মাস ধরে কেজিতে 10 টাকা বেশি দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীদের দাবি, আমদানি করা চাল নিম্নমানের, আর দামের পার্থক্য মাত্র 2 থেকে 3 টাকা কম হয়, আগ্রহ নেই ক্রেতার। ইলসি চাল সাধারণ মানুষেরাও খুব একটা ক্রয় করছে না, বা খাইতেও খুব একটা সুস্বাদু না, যার জন্য তারা খেতে চাচ্ছে না। মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে দাম কমতে পারে বলে মনে করছেন এই ব্যবসায়ী। সরকারের প্রতি মিলে প্রতিটা আড়তদার মজুতদারের কাছে যে সমস্ত ধান চাল মজুত আছে সেটা যদি বের করতে পারে, তাহলে হয়তো বা চালের ধান চাল কিছু। তবে বেশি চাল আমদানি হলে কৃষক ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন বলছেন ব্যবসায়ী নেতারা। আগামী 1-1.5 মাসের মধ্যে আমাদের বোরোর ফসল ঘরে আসবে। যদি অধিক পরিমাণ আমদানি হয়, সেক্ষেত্রে হচ্ছে অধিক আমদানির ফলে আবারও এবছর কৃষক ভাইরা তাদের ধানের ন্যায্য মূল্য হারাতে পারে। বাজার নিয়ন্ত্রণে 3 মাসে 20 লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সয়াবিন তেলের দামে নাভিশ্বাস ক্রেতার, তবে পোয়াবারও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের। 1 লিটার তেলে 18 টাকা ভ্যাট আদায় করছে সংস্থাটি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় প্রায় দ্বিগুণ ভ্যাট পাচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে ভ্যাট কমালে দাম কিছুটা সহনীয় হবে। একটা তেলের দাম 268 টাকা রেট, আমরা 250 টাকা বিক্রি করতেছি। তাহলে মনে করেন এই অবস্থায় একটা তেলের দাম 50 টাকা বাড়তে, এখন প্রতিদিন যদি এরকম ডেলি দাম বাড়ে, কাস্টমারের কাছে কি অবস্থা? আমরা তো খুচরা ব্যবসায়ী, আমরা তো পাইকারি না। ক্ষোভ থেকেই কথাগুলো বলছিলেন কারণ বাজারের এই ব্যবসায়ী। সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় কমেছে বিক্রি, মুনাফা দুটোই। উল্টো ক্রেতার চোখে অপরাধী তারা। কথা হলো বাসাবো থেকে তেল কিনতে আসা হোটেল কর্মচারী রবিউলের সঙ্গে। তার হোটেলে প্রতিদিন সয়াবিন তেল লাগে 15 লিটার। তেলের দাম বাড়লেও খাবারের দাম বাড়েনি, তাই কমেছে মুনাফা। তেল ছাড়া তো কোনো জিনিস সম্ভব, এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর অন্য কোনো জিনিস হলে এটা ছাড়া চালানো যায়, কিন্তু তেল ছাড়া তো কোনো চালানো সম্ভব হয় না। বাজারের এমন ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তা ক্রেতা সবাই। এই পরিস্থিতিতে ভ্যাট কমানোর দাবি তাদের। যে 1 লিটার তেলে যদি 30 টাকায় বেড়ে যায়, তো মানুষের দাম দিয়ে আর কষ্ট তো আর 1 মাসে বাইরে যায় না। সবারই তো একটা হিমশিম খেতে হচ্ছে, আমারও তো খেতে হয়। ট্যারিফ কমিশনের হিসাবে প্রতি টন অপরিশোধিত তেলের আমদানি মূল্য প্রায় 90,000 টাকা। এতে দিতে হচ্ছে 15% ভ্যাট ও 4% অগ্রিম আয়কর। সব মিলিয়ে প্রতি টন তেলে কর প্রায় 18,000 টাকা। কিছুদিন আগেও যা ছিল প্রায় অর্ধেক। যদি খুব বেশি বেড়ে যায় তখন তো হয়তো চিন্তা করতে হতে পারে আর কি। সেটা হয়তো যথাসময়ে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড আছে, তারা এই ব্যাপারে চিন্তা অবশ্যই করবে। আমি শিওর যে এটা তারা একদিন না একদিন করবে আর কি। যদি, কারণ আসলে তো যেটাই করি না কেন, ভ্যাট যেটা আদায় করি সেটা কিন্তু আলটিমেটলি ভোক্তা দেয়। এনবিআর হিসেবে গত অর্থ বছরে অপরিশোধিত ভোজ্য তেল আমদানিতে রাজস্ব আদায় হয় 1,800 কোটি টাকা, আর চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 1,100 কোটি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন 2011 সালেও তেলের এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়।
বাজার নিয়ন্ত্রণে তখন তেলের ওপর আরোপিত কর কমিয়ে আনা হয়। তারা মনে করছেন এবারও দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়া উচিত। অবশ্য বাজার নিয়ন্ত্রণে শুল্ক বা ভ্যাট কমানোর সিদ্ধান্ত প্রায়ই নেয় সরকার। সম্প্রতি চালের আমদানি শুল্কও কমানো হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে চাল এবং অন্যান্য পণ্যের পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঢাকা ও নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, বোতলজাত সয়াবিন এবং খোলা সয়াবিনের গত সপ্তাহ থেকে এই সপ্তাহে দামের তারতম্য কেমন দেখছেন, এবং শুধুমাত্র সয়াবিন তেলই নয়, এর পাশাপাশি আসলে চালের বাজার এবং নিত্যপণ্য যেসব শাকসবজি রয়েছে সেসব বাজারও কেমন পার্থক্য দেখছেন, এবং এ নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? সয়াবিন তেলের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর প্রধান কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি। আপনি জানেন যে আমাদের দেশের তেলের যে চাহিদা ভোজ্য তেলের, তার 90% আমদানির মাধ্যমে পূরণ করা হয়। দু ধরনের তেল আমরা আমদানি করি, সয়াবিন তেল এবং পাম অয়েল। এগুলো সয়াবিন তেলগুলো আসে মূলত ব্রাজিল, আর্জেন্টিনা থেকে, এবং পাম অয়েল আসে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে। তো সেই দেশগুলোতে উৎপাদন পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে, যে কারণে আন্তর্জাতিক বাজারটাই অস্থির। শুধু বাংলাদেশেই নয়, সয়াবিন তেলের দাম পার্শ্ববর্তী দেশ ভারত সহ অনেক দেশেই বেড়ে গেছে, এবং বাংলাদেশেও সেটি বেড়ে গেছে। তবে এখনও সেটি নিয়ন্ত্রণে আসেনি। গতকালকেও বাণিজ্য মন্ত্রণালয়ে একটি মিটিং ছিল যে নতুন করে তারা সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেবেন। সেই মিটিং শেষ হয়েছে কিন্তু সিদ্ধান্ত ছাড়াই, অর্থাৎ দাম নির্ধারণ তারা করতে পারেনি। হয়তো রোববার আরেকটি বৈঠক হবে, সেই বৈঠকে নতুন করে দাম নির্ধারণের ব্যাপারে আলোচনা হবে। তবে আন্তর্জাতিক বাজার যেভাবে ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে এই সয়াবিন তেলের দাম কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে সেই বিষয়টি নিয়ে শঙ্কা রয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই জন্য বলছেন, যদি ভ্যাট কিছুটা কমিয়ে আনা হয় সেক্ষেত্রে বাজারের চাপ কিছুটা কমানো যেতে পারে। আপনি জানেন যে সরকার দেশের পেঁয়াজের চাষ উৎসাহিত করতে ভারত থেকে পেঁয়াজ আমদানি নিরুৎসাহিত করতে চায়, এবং সে কারণে পেঁয়াজের আমদানি শুল্ক বাড়িয়েছে সরকার, এবং আমরা দেখেছি এর একটি প্রভাব বাজারে পড়েছে। এরই মধ্যে বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। আমরা দেখছি যে বাজারে কিন্তু ভারতীয় পেঁয়াজ তেমন নেই, যা আছে প্রায় সব দেশি পেঁয়াজ, এবং দেশি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে সব ভালোটা 45 টাকা কেজি দরে, যেটি এক সপ্তাহ আগে এই পেঁয়াজের এক সপ্তাহ আগের দরের পার্থক্য 5 থেকে 10 টাকা। অর্থাৎ আমরা দেখছি যে সরকার যে সিদ্ধান্তগুলো নেয়, কর কাঠামোর যে পরিবর্তনগুলো আনে, সেগুলোর প্রভাব কিন্তু বাজারে আমরা দেখি। আমরা চালের বাজারে গিয়েছিলাম, সেখানে দেখেছি চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন যে সরকার কিছুদিন আগে যে চাল আমদানিতে যে শুল্ক কমিয়েছে, সেই সিদ্ধান্ত যদি সরকার না নিত তবে চালের বাজার আরও ঊর্ধ্বমুখী হতো, আরও ঊর্ধ্বমুখী থাকতো, এবং চাল অন্তত 70 টাকা কেজিতে বিক্রি হতো, সাধারণ মিনিকেট চাল বা নাজিরশার চাল এগুলো। এবং তারা বলছেন যে চালের শুল্ক কমানোর কারণে দাম কিছুটা কম আছে, যদিও গত সপ্তাহের তুলনায় আমরা দেখেছি দু একটি চালে রাজধানীর বাজারে দাম 1 টাকা 2 টাকা কেজিতে বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে সামনে যেহেতু নতুন মৌসুম, 1 মাস 1.5 মাস পরেই নতুন ধান ওঠা শুরু করবে, সেক্ষেত্রে বাজারে আর একটা পরিবর্তন আসবে, এবং তখন হয়তো শুল্ক কাঠামোও সরকার কিছু পরিবর্তন নেবে। তবে রমজানের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু বাজারে আমরা দেখছি। শুধু তেল বা চাল নয়, পেঁয়াজ ছাড়াও আরও অনেক পণ্য, মুরগির দামেও আমরা একটা বড় ধরনের উল্লম্ফন দেখেছি। সব মিলিয়ে ক্রেতারা অনেকটা অস্বস্তিতে রয়েছেন তাদের আয় ব্যয়ের চাপ সামলাতে বা চাপ মেটাতে। যোগ দিয়েছিলেন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে। এবার আমরা চলে যাচ্ছি নওগাঁতে, সেখানে রয়েছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, চালের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন, এবং আমদানির পরও চালের বাজারে কেন এই দামের পার্থক্য? আপনি জানেন যে নওগাঁ কিন্তু দেশের অন্যতম খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত। আমি যদি আপনাকে গত 1 মাসের কথা বলি, এখানকার ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে গত 1 মাসে কিন্তু প্রতিটি চালের প্রকারভেদে কিন্তু প্রতি কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কিন্তু চালের মূল্য আর বৃদ্ধি পাচ্ছে না, এখন কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। অর্থাৎ আগে যে চালটি বিক্রি হতো 45 টাকা, সেটি মূল্য হয়েছে 1 মাসে 55 টাকা, কিন্তু এখন ওই 55 টাকাতেই অবস্থান করছে। আমার সাথে কিছুক্ষণ আগে এখানকার চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়, তারা যেটি জানিয়েছেন যে গত কয়েকদিনে কিন্তু চালের বাজারে কোনো পরিবর্তন নেই। 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত চালের দাম ওঠানামা করছে, কিন্তু সেইভাবে কিন্তু চালের দাম কমেনি কিংবা বাড়েও নি। আপনাকে যদি বলি যে এখানে কিন্তু আপনি জানেন যে এবারে কিন্তু সরকারি যে সংগ্রহ লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু ধানের অতিরিক্ত মূল্যের কারণে কিন্তু ব্যর্থ হয়েছে, যে কারণে কিন্তু নওগাঁতেই শুধুমাত্র 1,60,000 মেট্রিক টন
আপনার চাল আমদানি করা হচ্ছে ভারত থেকে, কিন্তু এই চাল বাজারে ঢোকার পরেও কিন্তু বাজারে কোনো পরিবর্তন আসেনি। এর কারণ হিসাবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এইখানে এবারে কিন্তু আপনার রূপা আমনের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝড় বৃষ্টি এবং পোকামাকড়ের কারণে। যেখানে প্রতি বিঘাতে উৎপাদন হবার কথা 15 মণ, সেখানে কিন্তু উৎপাদন হয়েছে 8 থেকে 10 মণ ও ক্ষেত্র বিশেষে 12 মণ। এই যে একটা বিশাল অঙ্কের আপনার উৎপাদন ঘাটতির কারণে কিন্তু আসলে এই ধানের দামটা বৃদ্ধি পেয়েছে, আর যে কারণেই কিন্তু এর প্রভাব পড়েছে চাল বাজারেও। আমি আপনাকে যদি আজকে বাজার দরটি বলতে চাই, আপনি জানেন যে আজকে কিন্তু আপনার সম্পা কাটারি যে চালটি সেটি কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা। আর আপনাকে যদি আমি জিরাশাইল চালের কথা বলি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা। এবং অন্যান্য আপনাকে যদি আমি চালের কথা বলি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 45 টাকা কেজি দরে। সেটি কিন্তু গত এই যে আপনার 15 দিন এই অবস্থানটি কিন্তু বিরাজ করছে। এই দামের কিন্তু কোনো হেরফের হয়নি। এই যে ভারত থেকে চাল আমদানির পর এখানকার ভোক্তারা আশা করেছিলেন যে হয়তো প্রতি কেজিতে অর্থাৎ সহনীয় পর্যায়ে আসবে, অর্থাৎ 5 থেকে 10 টাকা হয়তো কমে আসবে, অর্থাৎ আগের দামটি ফিরে আসবে, সেটি কিন্তু আসেনি। এ ব্যাপারে ব্যবসায়ীরা আরো যেটি জানিয়েছেন, তারা যেটি বলছেন যে নেপথ্যে কাজ করছে কিন্তু একটি চক্র। সেটি হচ্ছে এখানে কিন্তু বড় যারা মিলার রয়েছেন, বড় যারা চাল ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু বাজার থেকে চাল ধান কিনে কিন্তু মজুত করেছেন। এছাড়া ফরিয়া ব্যবসায়ী তারাও কিন্তু মজুত করেছেন। সরকার যদি পদক্ষেপ নিয়ে এই মজুতদারদের কাছ থেকে এই ধানগুলি উদ্ধার করতে পারেন, তাহলে বাজারে হয়তো অনেকটা প্রভাব পড়বে এবং বাজারটি হয়তো সহনীয় পর্যায়ে চলে আসবে। এই ছিল মোটামুটি আমার কাছে। দিয়েছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম। রাজধানীর পান্থপথ এলাকার কাঁঠাল বাগান ও গরুর খামারের বেশ কয়েকটি টিন শেডের ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে এই আগুন লাগে। এতে কয়েকটি গরুও আগুনে দগ্ধ হয়ে মারা গেছে বলে দাবি করেছে খামারের মালিকেরা। তবে ফায়ার সার্ভিস বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও তদন্ত শেষে আগুনের সূত্রপাত বলতে পারবেন তারা। বৃহস্পতিবার রাত তখন 9:30। হঠাৎ করেই টিনশেডের গরুর খামারের এক কোণা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। নিমিষেই পুড়ে ছাই কাঁঠালবাগান ঢালের বক্সকালবাট রোডের টিনশেডের কয়েকটি ছোট ছোট ঘর। স্থানীয়দের দাবি 17টি ঘর আর একটি বড় গরুর খামার ছিল সেখানে, যেখানে অর্ধশতাধিক গরুও ছিল বলে জানান তারা। আগুনে বেশ কয়েকটি গরু পুড়ে যাওয়ার দাবিও করেন খামার মালিকরা। আর এই খামারের সঙ্গে ছোট ছোট বসত ঘর বানিয়ে থাকতেন খামারিরা। গরু রাখছে যে হানিফ ভাই, ওই হানিফ ভাইয়ের গরুগুলি বাই করতে পারে নাই, আর শাহ আলমের গরুগুলি বাই করতে পারে নাই, আর সামনে যে গরু ছিল ওগুলো বাই করে ফেলেছে। সিলিন্ডার ফাইটে সব আগুন বার হয়ে গেছে, কেউ বারোতেরা নাই, ওই কোনা দিয়ে বার হয়েছে মনে হয় সব। যার যার গরু 2-1টা বারলি বার হচ্ছে, নাইলে নাই। আমার গরু 8টা শেষ। কিছু বাই করছে, বেশি একবারে বেশি বাই করা হয় নাই। আমরা ওই কোনা দিয়ে গরু বাই করছি, কিন্তু ম্যাক্সিমামই শরীর পোড়া। এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের কারণ তাৎক্ষণিক বলতে না পারলেও তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যাবে বলে জানান তারা। গরুর গোখাদ্য গরম করার জন্য অনেকগুলি সিলিন্ডার মজুদ ছিল। আগুন লাগার পর সিলিন্ডারের ক্যাপগুলি গলে ওই গ্যাস ভিতর থেকে, সিলিন্ডারের ভিতর থেকে গ্যাস বেরিয়ে আগুনের আকার বড় করছে। এছাড়া ভয়ের কিছু নাই। আগুনের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুনের ঘটনায় প্রাণ গেছে 2 জনের। দগ্ধদের মধ্যে 18 জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, যে 18 জনকে ঢাকা পাঠানো হয়েছে তাদের অবস্থা কেমন? এবং আমরা জানতে পেরেছি যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের কি অবস্থা এখন? এবং যে 2 জন মারা গেছে তাদের কি অবস্থা সেটা জানতে পেরেছেন কিনা? তাদের মরদেহ কোথায় রাখা হয়েছে? জি, আমরা এখন আছি হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ঠিক সামনে। এখানে আজকে কিন্তু গতকাল যেই কুমিল্লায় বাসে অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে, এরপরে কিন্তু যারা মূলত বাসের মধ্যে আটকা পড়েছিলেন এবং অগ্নিদগ্ধ হয়েছিলেন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু 2 জন মারা গিয়েছে। তারপরে এখানে এখন পর্যন্ত আমরা যেটা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি 18 জন ভর্তি আছে এখানে। 18 জন ভর্তি বলতে হচ্ছে 1 জন ভর্তি, বাকি 17 জন কিন্তু এখানে পর্যবেক্ষণে আছেন বলে আমরা
জানতে পেরেছি। যিনি একজন ভর্তি তার প্রায় ৩১% পুড়ে গিয়েছে এবং তিনি চিকিৎসকদের এখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এছাড়া বাকি 17 জনের অবস্থা বলা চলে 1% থেকে শুরু করে 2%, 3% এবং বাকিদের সকলের অবস্থাই 10%-এর নিচে কিন্তু আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। আমি যদি আপনাকে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে মূলত যার অবস্থা বর্তমানে চিকিৎসকরা এখানে ভর্তি রেখেছেন 31%, তার বয়স হচ্ছে 75 বছর। তাকে ছাড়া কিন্তু বাকিদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজকে যে কোনো সময় তাদেরকে হয়তো রিলিজ দিয়ে দিতে পারে, এমনটাই কিন্তু আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। গতকাল বিকেলে যখন বলা চলে যে কুমিল্লার গৌরীপুরে আপনার মতলব এক্সপ্রেসের যে বাসটি সেটি কিন্তু হচ্ছে গৌরীপুর টার্নিং পয়েন্টে আসলে সেখানে কিন্তু মোচড় নিতে গেলে কিন্তু বাসের সিলিন্ডার বিস্ফোরণের যেটি ধারণা করা হচ্ছে, সেখানে সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে কিন্তু বাসে আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার পরেই কিন্তু সেখানে অনেকেই আটকা পড়েন, যারা হচ্ছে পরবর্তীতে তাদেরকে বাসের গ্লাস ভেঙে এবং বলা চলে যে পরবর্তীতে এখানে স্থানীয় যারা আছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছেন তারা কিন্তু সেখানে তাদেরকে উদ্ধার করে ঢাকা নিয়ে আসেন। এর মধ্যে ম্যাক্সিমাম যারা আছেন তাদেরকে বলা চলে যে এখানেই ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই 2 জন মারা গিয়েছেন। এছাড়া বাকিদের অবস্থা কিন্তু এখন বলা চলে 1 জন বাদে বাকি যে 17 জন আছে তাদের অবস্থা বলা চলে যে অনেকটা উন্নতির দিকে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরে হচ্ছে কিছুক্ষণ পরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি হয়তো সংবাদ সম্মেলন অথবা তাদের সাথে আমরা কথা বললে এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুনের ঘটনায় দগ্ধদের নিয়ে জানাচ্ছিলেন শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সহকর্মী নাহিদ কামাল। ব্যবসার কথা বলে আফ্রিকার 2 দেশ থেকে বাংলাদেশে আসা। আমেরিকার নারী সেনা কর্মকর্তার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক স্থাপন, এরপর বক্স ভর্তি ডলারের পার্সেল পাঠানোর প্রলোভনে কাস্টমস ফি বাবদ লাখ লাখ টাকা আত্মসাৎ। সম্প্রতি প্রতারণার মামলায় 2 বিদেশি সহ 3 জনকে গ্রেপ্তারের পর এসব জানিয়েছে গোয়েন্দা পুলিশ। গত বছরের সেপ্টেম্বরে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জিল্লুর রহমানের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় আমেরিকার সেনা কর্মকর্তা পরিচয় দানকারী এক নারীর সঙ্গে। কিছুদিন যোগাযোগের পর জিল্লুরকে দেয়া হয় ডলার পাঠানোর প্রস্তাব। এতে রাজি হলে কাস্টমস ফি বাবদ কয়েক দফায় হাতিয়ে নেওয়া হয় 5 লাখ টাকা। বুঝি নাই, মানে একবার একটা লোভে পড়া। পার্সেলটা আসছে, কাস্টম ফি বাবদ আপনার আরও টাকা দিতে হবে, অনেক টাকা আসছে। এখন এটা নিয়ে প্রায় আমাকে এই পর্যন্ত 5,34,000 টাকা পর্যন্ত ওরা আমার কাছে নিয়ে নিছে। তেজগাঁও থানায় মামলা হলে তদন্তে নামে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। প্রযুক্তি সহায়তায় সন্ধান মেলে 2 বিদেশির। উত্তরায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওই 2 জনকে। এদের একজন ক্যামেরুন, আরেকজন অ্যাঙ্গোলার নাগরিক। তাদের তথ্যে গ্রেপ্তার হন এক বাংলাদেশি নারীও। গোয়েন্দারা বলছেন ব্যবসার কথা বলে অন অ্যারাইভাল ভিসাতে দেশে আসেন এই 2 বিদেশি। আমেরিকার নারীদের ছবি ব্যবহার করে ইনস্টাগ্রাম, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলেন ভুয়া অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ডলার ভর্তি পার্সেল পাঠানোর প্রলোভন দেখানো হয়। আস্থা অর্জনে পাঠানো হয় পার্সেলের ভুয়া ছবিও। ফোন দেওয়া হয় কাস্টমস কর্মকর্তা সেজে। প্রলোভনে পা দিলেই খোয়া যায় লাখ লাখ টাকা। একজন বিদেশে আছে ফ্রান্সে, যে বাঙালি একজন মহিলাকে বিবাহ করেছে। বাঙালি মহিলাটি বাংলাদেশে আছে, সেও প্রতারক দলের একজন সদস্য। বাংলাদেশে যারা আছে এই পুরো চক্রে, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। গোয়েন্দারা বলছেন অপরাধ দমনে আফ্রিকা থেকে আসা নাগরিকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, নজর রাখা হচ্ছে এদের গতিবিধিও। এই ধরনের প্রতারক বাংলাদেশে বেশ অনেকেই আছে, কারণ তারা অন অ্যারাইভাল ভিসাতে আসে। এদেরকে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা শহরে প্রায় কয়েক হাজার আফ্রিকান নাগরিক আছে, আমরা তাদেরকে সার্ভিলেন্সে রাখছি। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে বিদেশ থেকে পার্সেল পাঠানোর প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকার পরামর্শ পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। দেশে কওমি মাদ্রাসার কোনো নিয়ন্ত্রক ও সরকারি নজরদারি নেই, অনৈতিক কর্মকাণ্ডে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছেন গবেষকরা। করোনায় সন্দ্বীপে বাল্যবিবাহ বেড়েছে 25 ভাগ। বিয়ের জন্য ভুয়া জন্ম নিবন্ধন তৈরিতে জনপ্রতিনিধিদের সংশ্লিষ্টতার অভিযোগ। চট্টগ্রামের হাটহাজারীতে শিশু শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় মাদ্রাসা শিক্ষক ইয়াহিয়ার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চেয়েছে হাইকোর্ট।
রোববারের মধ্যে ডিসি, এসপি এবং ওসিকে এ বিষয়ে আদালতকে জানাতে হবে। আর এ আদেশ দিয়েছেন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের বেঞ্চ। চট্টগ্রামের হাটহাজারীতে মায়ের পিছু ছুটে যাওয়ায় শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটান মাদ্রাসা শিক্ষক ইয়াহিয়া। পরে মঙ্গলবার রাতেই শিশুটিকে উদ্ধার করে ইউএনও মোহাম্মদ রুহুল আমিন। ওই শিক্ষককে আটক করা হলেও বুধবার বাবা মায়ের অনুরোধে তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে সন্ধ্যায় আবার গ্রেপ্তারের পর পাঠানো হয় আদালতে। বৃহস্পতিবার বিষয়টি হাইকোর্টের নজরে আনে রাষ্ট্রপক্ষ। পরে ওই শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রোববারের মধ্যে ডিসি, এসপি এবং ওসিকে জানাতে বলেছে আদালত। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া হয়েছে কিনা, তাকে বরখাস্ত করা হয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে চট্টগ্রামের ডিসি, এসপি এবং সংশ্লিষ্ট হাটহাজারী থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওই শিক্ষককে ছেড়ে দিতে শিশুটির পরিবারকে কোনো চাপ দেয়া হয়েছিল কিনা, শিশুটির চিকিৎসা ও তার পরিবারকে নিরাপত্তা দেয়া হয়েছে কিনা সেসবও জানাতে হবে আদালতকে। কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল কিনা সেটিও ওনারা পরিষ্কার করতে বলেছেন। উপরন্তু নির্যাতনের শিকার সেই শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে কিনা, সেই শিশুসহ তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা সামগ্রিক বিষয় ওনারা জানাতে বলেছেন। এদিকে চট্টগ্রামের পুলিশ সুপার জানিয়েছেন, বুধবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। শিশু চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিনা সেটাও গতকাল করা হয়েছে। শিশু নিরাপত্তা সেটিও দেওয়া হচ্ছে। মানে পুলিশের পক্ষ থেকে যেটি মহামান্য হাইকোর্ট জানতে চেয়েছে সবগুলোই তো গতকাল থেকে করা হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইমেজ ক্ষুণ্ণ করবে বলেও মন্তব্য করেছে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের কওমি মাদ্রাসার কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই সরকারের নজরদারি। এমনকি এই বিষয়ে সর্বোচ্চ প্রতিষ্ঠান হাইয়াতুল উলিয়াও জানে না দেশে কওমি মাদ্রাসার সংখ্যা কত। এতে শিক্ষার্থী নির্যাতন সহ নানা অনৈতিক ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে মনে করেন ইসলামী গবেষকরা। চট্টগ্রামের হাটহাজারীর একটি মাদ্রাসায় মঙ্গলবার ৮ বছরের এক শিশুকে বেধড়ক পেটান শিক্ষক ইয়াহিয়া। সেই ভিডিও ভাইরাল হলে একবার ছেড়ে দেওয়ার পর বুধবার রাতে আবারও আটক করা হয় তাকে। মামলার পরে পাঠানো হয় কারাগারে। এ ঘটনা ছাড়াও নানা সময়ে কওমি মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ আসে নানা মাধ্যমে। তবে কোনো নিয়ন্ত্রক সংস্থা না থাকায় উল্লেখযোগ্য ব্যবস্থা নিতে দেখা যায় না। ইসলামী গবেষকরা আরও বলছেন, মাদ্রাসায় শিশুদের মারধর ইসলাম পরিপন্থী। এটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। অতএব আমি বলবো, বাংলাদেশের সেই নেতৃস্থানীয় আলেম সমাজ আপনারা বসুন, সরকারের কাছে দাবিনামা পেশ করুন, আপনারাই একটি নীতিমালায় নিয়ে আসুন যে আপনাদের আলোতে যেন ওরা আলোকিত হতে পারে। এদিকে দেশে কওমি মাদ্রাসার সংখ্যা কত সেই হিসাব কারো কাছে নেই। কিভাবে পরিচালিত হবে তাও স্পষ্ট নয়। বিষয়টি স্বীকার করে এ বিষয়ের সর্বোচ্চ প্রতিষ্ঠান হাইয়াতুল উলিয়া বলছে, এবার রাশ টেনে ধরবে তারা। এবং যার যেখানে মনে চায় সে সেখানে মাদ্রাসা করে স্বেচ্ছাচারীভাবে মাদ্রাসা যে চালাইতেছে, এটাই এই ধরনের ঘটনা ঘটার অন্যতম কারণ বলে আমি মনে করি। আর এর নিরসনে আমাদের হাইয়াতুল উলিয়ার সর্বোচ্চ যে পরিষদ আছে ওলামা ইকরামের, তাদের এই ব্যাপারে নজরদারি করা এখন অপরিহার্য হয়ে পড়ছে বলে আমি মনে করি। মাদ্রাসাগুলোকে নিবন্ধনের আওতায় আনার চিন্তা ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়ও। অনুমোদিত ন্যাশনাল কারিকুলাম, ন্যাশনাল সিস্টেম, ন্যাশনাল এক্সামিনেশন এগুলো ফলো করে না। তারা তাদের নিজস্ব পাঠ্যক্রম, নিজস্ব শিক্ষাক্রম এবং ইত্যাদি। আমাদের দিক থেকে একটা চেষ্টা আছে যে তাদেরকেও আমরা মূলধারা শিক্ষার সঙ্গে একীভূত করার ব্যাপারে আমাদের আগ্রহ আছে। পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষকদের কিভাবে প্রশিক্ষণের আওতায় আনা যায় সে বিষয়ে কাজ চলছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো দেশে হাজারের অধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। ভিড় বেড়েছে রাজধানীর নমুনা সংগ্রহের কেন্দ্রগুলোতে। দীর্ঘ লাইনে অপেক্ষারত অনেকেই জানিয়েছেন জ্বর, সর্দি, গলা ব্যথা সহ বেশ কিছু উপসর্গ থাকায় করোনা সংক্রমণ নিয়ে চিন্তিত তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অসচেতন চলাফেরায় বাড়ছে করোনা রোগী শনাক্তের হার। বাসাবোর বাসিন্দা ৬৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত চাকুরিজীবী মঞ্জুরুল হক।
করোনা পরীক্ষার জন্য সকাল ৮টা থেকে অপেক্ষায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল 9:30টায় নমুনা নেওয়া শুরু হবে জেনেও আগেভাগেই এসেছেন মঞ্জুরুল হকের মতো উদ্বিগ্ন অনেকেই। অস্ত্রোপচার সহ অন্যান্য চিকিৎসার প্রয়োজনে করোনা পরীক্ষা করাতে এসেছেন কেউ কেউ, আবার নিজে করোনার জীবাণু বহন করছেন কিনা তা জানতেও এসেছেন অনেকেই। উপসর্গ আছে, উপসর্গ বলতে আমার তো জ্বর, তো তাই এদিকে বমিও করতেছি, ভাবতেছি যে হয়তো কিছু যদি কিছু মনে হয়, সন্দেহ করতেছি। আমি এখানে সকাল 8টা থেকে অপেক্ষা করছি, আর ঠান্ডা কাশি ছিল বলে 2-3 দিন ধরে, এই জন্য হচ্ছে টেস্টটা করাতে এসেছি। এখানে করোনার টেস্ট করার জন্য আসছি। সকাল 8টায় আসছি, এখন পর্যন্ত কোনো দেখা নাই, তবে বসে আছি। বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালেও একই চিত্র, সেখানেও করোনা পরীক্ষার ভিড় চোখে পড়ার মতো। আমরা আসলে হচ্ছে মেডিকেলের প্রফেশনাল এক্সামিনেশনে অংশগ্রহণ করব, তার জন্য আর কি করোনা টেস্ট করাতে আসছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মার্চের শুরুতে দিনে গড়ে করোনা রোগী শনাক্ত হয় 500-র মতো। এরপর তা বেড়ে 800-র ওপরে চলে যায়, আর 10 মার্চের পর তা 1000 ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক কর্মকাণ্ড, ভ্রমণ, বিয়েসহ গণজমায়েত বেড়ে যাওয়া এবং হাটবাজারে স্বাস্থ্যবিধি না মানায় আবার বাড়ছে করোনার সংক্রমণ। এর মূল কারণটা হলো জনগণ কিন্তু স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মানছে না। অনেকের মধ্যে গা ছাড়া ভাব, ঢেলে ঢালা ভাব, বা ধরেন যে একটু উদাসীন ভাব, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। টিকা আমরা তো নিলাম, টিকা নিচে আর বোধহয় করোনা হবে না, এটাও ঠিক না। এই যে এই কাজগুলো করছে, ফলশ্রুতিতে কিন্তু দেখা যায় যে করোনার সংক্রমণটা বাড়ছে। করোনায় সারা দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। 219টি ল্যাবে 24 ঘন্টায় 18,058 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1051 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.82%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যে চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপে বাল্যবিবাহ বেড়েছে 25%। অভিযোগ আছে গত 1 বছরে এসব বাল্যবিবাহ হয়েছে ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে। এক্ষেত্রে চুপিসারে সহযোগিতা করেছেন অনেক জনপ্রতিনিধি। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাগরঘেঁষা ইউনিয়ন সারিকাই প্রত্যন্ত এই এলাকার আক্তারা বেগম ভালো পাত্র পেয়ে গোপনে 14 বছরের মেয়ের বিয়ে দিয়েছেন। পড়ালেখা করাইতে এরকম আর্থিক অবস্থা নাই, ওই জন্য দিয়ে দিছি। প্রত্যন্ত এই দ্বীপ উপজেলায় বাল্যবিবাহের হার অনেক দিন ধরেই বেশি। দারিদ্র্য, কর্মসংস্থান ও নিরাপত্তার অভাব, মূল ভূখণ্ডে স্থানান্তরের লোভে অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিচ্ছেন অভিভাবকরা। ধান পোকার যেটাকে আমি বলবো এটা দারিদ্রতা, এরপরে বলবো সচেতনতার অভাব। বাল্যবিবাহ যে কুফলগুলো আছে ওগুলো সম্পর্কে পুরোপুরি অভিভাবককে এখনো পর্যন্ত বোঝাতে সক্ষম হয় নাই। সবার মা বাবা সচেতন হয় তাহলে বাল্য বিয়েটা আর হবে না। সন্দ্বীপে নারী সুরক্ষা নিয়ে কাজ করছে সরকারি বেসরকারি অন্তত 60টি সংস্থা। তাদের হিসাবে স্বাভাবিক সময়ে সন্দ্বীপে 40% মেয়ের বিয়ে হয় নির্দিষ্ট বয়সের আগে। করোনাকালে এই হার বেড়ে দাঁড়িয়েছে 65%। যেহেতু বিবাহ নিবন্ধন হচ্ছে না, তার কারণে অভিভাবকগুলা অনেকটা সাইলেন্ট মোডে বিয়েটা হয়, মানে সামাজিকভাবে 5-7 জন এসে ওই আগদর মতো বা এঙ্গেজের মতো বলে টলে বিয়েটা হয়ে যায়। আসলে ঝামেলা এড়াতে নিবন্ধন ছাড়াই হচ্ছে অনেক বিয়ে। জনপ্রতিনিধিদের দাবি, সামাজিক চাপে এসব ক্ষেত্রে কিছু করার থাকে না তাদের। এটা তো প্রকাশ্যে করে না, যে কারণে এটা অনেকটা অপ্রকাশ্যই থেকে যায় আর কি। পরে হয়তো দেখা গেল যে আসলে মেয়ে ছেলে একসাথে বসবাস করে শ্বশুরে চলে গেছে। বাল্যবিবাহ রোধে প্রশাসনের নজরদারি আছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যদি খবর পাই অ্যাকশন নিই আর কি। বিয়ে হয়ে গেলে তো একদম শাস্তির বিধান থাকে, কোনোটা বিয়ে হওয়ার আগে যদি জানি এগুলো বন্ধ করি আর কি। 762 বর্গ কিলোমিটারের সন্দ্বীপে জনসংখ্যা 6 লাখের বেশি, যার 60% নারী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। হবিগঞ্জে নিজামুদ্দিন নামে এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 9টার দিকে শ্যামলী মাদ্রাসার পেছনে স্থানীয় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিজাম একটি ফাস্টফুড দোকানে কাজ করত, তাকে অন্য কোথাও হত্যা শেষে দুর্বৃত্তরা মাদ্রাসার সামনে মরদেহ ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ। কালো ধোঁয়াবিহীন পরিবেশ বান্ধব ইটভাটার প্রযুক্তি উদ্ভাবন করেছেন ঝালকাঠির উদ্যোক্তা আলী হোসেন।
বিশেষ পদ্ধতিতে তৈরি টানেলের মধ্য দিয়ে কয়লা পোড়ানোর ধোঁয়া পরিশোধন করে বিষাক্ত কার্বন ও অন্যান্য গ্যাসমুক্ত সাদা ধোঁয়া বের হয় এই ইটভাটায়। এতে কমে আসছে পরিবেশের ক্ষতি। দেশে এটি প্রথম প্রযুক্তি নির্ভর ইটভাটা বলে দাবি আলী হোসেনের। ঝালকাঠির নলছিটি উপজেলার আলীনগর অটোব্রিক্স ইন্ডাস্ট্রিজ। কালো ধোঁয়া না উড়িয়েই এই ভাটায় তৈরি করা হচ্ছে ইট। বিশেষ এই ইটভাটায় রয়েছে ৩০০ ফুট লম্বা আন্ডারগ্রাউন্ড টানেল, যার ভেতর বসানো হয়েছে ওয়াটার প্লান্ট, যেখানে ইটভাটার কালো ধোঁয়া ফিল্টারিং করা হয়। এতে কয়লা পোড়ানোর ধোঁয়া পরিশোধিত হয়ে বিষাক্ত কার্বন ও অন্যান্য গ্যাসমুক্ত সাদা ধোঁয়া বের হয় বাহিরে। এমন পরিবেশ বান্ধব ইটভাটা তৈরি করেছেন নলছিটি উপজেলার আলীনগরের বাসিন্দা আলী হোসেন। তার দাবি, পরিবেশ বান্ধব এই প্রযুক্তি উৎপাদন খরচও কম। আমার এই প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণ করা হোক, আমার এই যে আসলে আমি যেটা করছি এটা সঠিক আছে কিনা। যদি সঠিক হয়ে থাকে, কালো ধোঁয়া না হয়ে থাকে, আমার সর্বদিক দিয়ে কয়লা খরচ কম, আমার প্রোডাকশন বেড়ে গেছে আগের থেকে, ব্যবসায়ীভাবে লাভবান হচ্ছি। আমি চাচ্ছি যে আমাদের এই যে ব্রিক ফিল্ডের যারা আছে সবাই যদি আমার এই প্রযুক্তিটা তৈরি করে, তাইলে দেখা যায় যে সবাই লাভবান হবে। আলী হোসেনের এমন উদ্যোগে খুশি স্থানীয়রাও। সর্বত্র ধোঁয়াবিহীন ইটভাটা গড়ে তোলার দাবি তাদের। এই গ্রামের যে বাটাটা করা হয়েছে আলীনগর অটোব্রিক্স, যে বাংলাদেশের প্রত্যেকটা বাটা যেন এইভাবে করা হয়, কারণ এখানে পরিবেশ দূষণ, বায়ু দূষণ কিংবা নদী দূষণ এগুলো হতো ক্ষতি না হয় এভাবে নিজে উদ্যোগ করে এরা ভালো একটা জিনিস করছে, কোনো কালো ধোঁয়া বের হয় না। হ্যাঁ, এটা আমরা দেখতেছি, একবার বাস্তব দেখাইতেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ইটভাটার এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। 20 থেকে 30% ইট পোড়ানো খরচ কমে গিয়েছে। এই জন্য সেটা একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে জ্বালানি সাশ্রয় হয়েছে। কাজেই এই প্রযুক্তি, তার উদ্ভাবিত প্রযুক্তিটি যেন আমরা সমস্ত দেশে অনুসরণ করতে পারি, তাহলে নিঃসন্দেহে দেশে পরিবেশের যেমন ভারসাম্য রক্ষা হবে, সাথে সাথে জ্বালানি খরচ অনেকটা কমে আসবে। 2018 সালে এই ইটভাটার নির্মাণ কাজ শুরু করেন আলী হোসেন, যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2020 সালের 1 নভেম্বর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিন আরও 9,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 4,71,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা 26,40,000-এর বেশি, আর আক্রান্তের সংখ্যা ছাড়ালো 11,90,00,000। একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হয়েছে ব্রাজিলে। প্রাণ গেছে 2,000-এর বেশি মানুষের। নতুন করে 78,000 শনাক্ত নিয়ে দেশটিতে সংক্রমিতের সংখ্যা 1,12,00,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় 1300 মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানি 5,43,000-এর বেশি। আরও প্রায় 60,000 শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা 3 কোটির কাছাকাছি। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে একদিনে প্রাণ গেছে শতাধিকের। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান মিলেছে বেলারুশে। সংক্রমণ বাড়ায় নতুন করে কড়াকড়ি আরোপ করেছে জর্ডান। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে রক্তে জমাট বাঁধার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানায়। সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে সহ বেশ কয়েকটি দেশ থেকে এমন অভিযোগ আসার পর পরীক্ষা শেষে এই ঘোষণা দেয় ইএমএ। তারা জানায়, টিকা গ্রহণের কারণে রক্তে জমাট বাঁধে গবেষণায় এমন কোনো কিছুর ইঙ্গিত পাওয়া যায়নি। বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপ জুড়ে ভ্যাকসিন নেওয়া 5 কোটি মানুষের মধ্যে মাত্র 30 জনের শরীরে রক্তে জমাট বাঁধার ঘটনা ঘটেছে, যা খুবই কম। এছাড়াও এই টিকাকে সম্পূর্ণ নিরাপদ দাবি করে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই বলে জানায় যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা MHRA। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক প্রতিনিধি। বৃহস্পতিবার UNHCR কাউন্সিলকে থমাস অ্যান্ডু বলেন, মিয়ানমারে বিক্ষোভ দমানোর নামে সেনাবাহিনী যা করছে তা ভয়াবহ। মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের পাশাপাশি সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘে এই অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 70 জন নিহত হয়েছে। এদের বেশিরভাগেরই বয়স 25 বছরের নিচে। আটক হয়েছে 2000-এর বেশি বিক্ষোভকারী। এদিকে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন সোনাসহ $6 লাখ দুর্নীতির অভিযোগ করেছে দেশটির সামরিক জান্তা সরকার। পহেলা মের মধ্যে প্রাপ্তবয়স্ক সব আমেরিকানকে টিকা কর্মসূচির আওতায় আনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই নির্দেশনা দেন তিনি।
এ সময় সবার টিকা নিশ্চিত করা হলে 4 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র করোনামুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সাথে করোনা মহামারী শুরুর পর দেশে বেড়ে চলা বর্ণবাদ ইস্যু নিয়েও অসন্তোষ জানান তিনি। এশিয়ান আমেরিকানদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে এক হয়ে সংকট মোকাবেলার আহ্বান জানান বাইডেন। এর আগে করোনা মোকাবেলায় $1.9 ট্রিলিয়ন কোভিড-19 বিলে সই করেন তিনি। একদিন আগেই মার্কিন কংগ্রেসে পাশ হয় করোনার এই 6ষ্ঠ বিল। এই আইন করোনায় ক্ষতিগ্রস্ত আমেরিকানদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউস। হাসপাতাল থেকে ভিডিও বার্তায় অবস্থান বদল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগে 4-5 জন ষড়যন্ত্র করে তার উপরে হামলা করেছে অভিযোগ করলেও এতে তেমন কোনো মন্তব্য করেননি। বলেন গাড়ির বনেটে দাঁড়িয়ে নমস্কার জানানোর সময় হঠাৎ দুর্ঘটনার শিকার হন তিনি। জানান আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে তাকে। পাশাপাশি দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বানও জানান মমতা। এর আগে তার উপরে হামলার অভিযোগে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে মমতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। স্থানীয় থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছে তৃণমূল। আমার গাড়ির বনেটের উপরে আমি দাঁড়িয়ে নমস্কার করছিলাম। ন্যাচারালি তখন এমন জোরে চাপ আসে যে তাতে আমার পুরো গাড়িটা চেপে যায় আমার পায়ের মধ্যে। এই অবস্থায় আমার কাছে যা ওষুধ টষুধ ছিল সেগুলো খেয়ে সঙ্গে সঙ্গে আমরা কলকাতার দিকে রওনা হই এবং তারপর থেকে ডাক্তারদের চিকিৎসাধীন আমি আছি। আমি অনুরোধ করব আমার সকলের কাছে যে সকলে শান্ত থাকুন, সংযত থাকুন। আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিসের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের চিন্তা করছেন ঘরোয়া ক্রিকেটের বড় তারকা তুষার ইমরান। আসছে মৌসুমই হবে ক্যারিয়ারের শেষ। তবে এরই মধ্যে শেখ জামাল একাডেমির হেড কোচ হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি। তুষার ইমরান বাংলাদেশ ক্রিকেটের এক আক্ষেপের নাম, যার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমেছে মাত্র 5 টেস্ট আর 41 ওয়ানডেতে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়া এই মিডল অর্ডার এখনো দাপিয়ে বেড়াচ্ছেন ঘরোয়া লিগে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এরই মধ্যে পার করেছেন 2 দশক, ছাড়িয়ে গেছেন বাংলাদেশের সবাইকে। ক্যারিয়ারের পরন্ত বেলায় 12,000 রানের হাতছানি তুষারের সামনে। লক্ষ্য পূরণে টার্গেট করেছেন বিসিএলকে। এরই মধ্যে নামের পাশে যোগ করেছেন 31টি সেঞ্চুরি। শেষ মৌসুমে মাঠে নামার অপেক্ষায় এখন তুষার। গত বছর বিসিএল খেলা হয়নি। বিসিএলে আমার ইচ্ছা ছিল যে 12,000 রান পূর্ণ করে আমি রিটায়ারমেন্টে যাব, বাট সেই সুযোগটা যেহেতু হয়নি, এই বছর ফিটনেস টেস্টে পাস করে আর কি এনসিএলে যদি সুযোগ পাই তাহলে সেই সুযোগটা কাজে লাগাতে চাই এবং এনসিএল এবং বিসিএল খেলা শেষ করে যদি 12,000 রান পূর্ণ হয় তাহলে আমি রিটায়ারমেন্টে চলে যাব। দীর্ঘ ক্যারিয়ারে আক্ষেপও কম নয় তুষারের। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করলেও মন গলাতে পারেনি নির্বাচকদের। ক্রিকেটার হিসেবে না হলেও ভূমিকা বদলে সামনে বিসিবির কর্মকাণ্ডে যুক্ত হতে চান এই ব্যাটসম্যান। একটা সুযোগ হয়তো বা পেলেও পেতে পারতাম, যেহেতু আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই ওইভাবেই ডিক্লেয়ার করছিল যে 3টা ফরম্যাটে 3 রকম প্লেয়ার আমরা খুঁজছে আর কি। সেই হিসাবে আমি পরপর 2 বছর হায়েস্ট রান গেটার হই। ক্রিকেট বোর্ড থেকে যদি কোনো অফার পাই অ্যাজ এ কোচ হিসাবে কিংবা ব্যাটিং কোচ, যেটাই ওনারা চায় সেই হিসাবে আমি জয়েন করতে চাই। ক্রিকেটকে বিদায়ের পর কোচিংয়ে মনোযোগ তুষারের। এরই মধ্যে শেখ জামাল একাডেমির হেড কোচের দায়িত্ব নিয়েছেন। যেখানে নিজের শেষ, সেখান থেকে নতুনের মাঝে বেঁচে থাকার লক্ষ্য তুষারের। মোহাম্মদ নাজদিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টে শুরু থেকেই থাকবেন জামাল ভুঁইয়া। কলকাতা মোহামেডান থেকে মিলেছে ছাড়পত্র। 22 মার্চের মধ্যেই নেপালে দলের সাথে যোগ দেবেন লাল সবুজ অধিনায়ক। এদিকে শনিবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। 18 মার্চ নেপাল যাবে বেঙ্গল টাইগাররা। আই লিগে ব্যস্ত জামাল ভুঁইয়া। নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ অধিনায়ক খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। স্বস্তির খবর, 18 মার্চ জামালকে ছেড়ে দেবে কলকাতা মোহামেডান। নেপালে শুরু থেকেই থাকবেন দলের সাথে। ক্লাব থেকে আমাদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে কনফার্ম করা হয় যে তাদের দলের খেলোয়াড় জামাল ভুঁইয়া, এবং সে যেহেতু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন, সো অফকোর্স এটা তাদের জন্য ইটস এ ম্যাটার অফ প্রাইড অ্যান্ড জয় যে অবশ্যই তারা জামালকে ছাড়বে। এবং তারা লিখিতভাবে কনফার্ম করেছে যে 18 তারিখে অর্থাৎ 18 মার্চ তারা জামালকে রিলিজ করবে। কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েই খেলোয়াড়রা নেপালে যাবে 18 মার্চ। সেখানে প্রোটোকল নিয়ে ততটা কড়াকড়ি নেই। কোয়ারেন্টাইন পিরিয়ড নিয়ে সেখানে তেমন কোনো সমস্যা হবে না, বিকজ এখান থেকে কোভিড টেস্ট করে ফ্লাইট উঠতে হবে, ওখানে নামার পর কোভিড টেস্ট করবে এবং যারা নেগেটিভ থাকবে সবাই ইমিডিয়েটলি তারা মাঠে ট্রেনিং করতে পারবে, অন্য কোনো সমস্যা হবে না।
কোচিং স্টাফে আপাতত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সবশেষ কাতার ম্যাচের ফিজিও ইভান রাজলক ও গোলকিপার কোচ লেস ক্লিবলি যোগ দেবেন দলের সাথে। কাতারের সাথে যে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচটি খেলি, তো সেই ম্যাচে আমাদের যারা কোচিং স্টাফ কাজ করেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে, তারা দুজন আমাদের দলের সাথে কাজ করবেন। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান ম্যাচ নিয়ে এএফসিকে চিঠি পাঠালেও এখনো কোনো উত্তর পায়নি বাফুফে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউএফা ইউরোপা লিগের রাউন্ড অফ 16-এ সহজ জয় পেয়েছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে অলিম্পিয়াকোসকে হারিয়েছে 3-1 গোলে। বিরতির আগে মার্টিন ওডেগার্ডের চোখ ধাঁধানো গোলে লিড নেয় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতে আল আরাবির কল্যাণে সমতা ফেরে অলিম্পিয়াকোস, যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। ৭৯ মিনিটে গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আর্সেনাল। শেষ দিকে এলনেনির নৈপুণ্যে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এসি মিলানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে রেড ডেভিলস। নিচে বেগুনি আভায় ফুটেছে নীলমণি। চোখ জুড়ানো সৌন্দর্য সারল্য প্রকৃতিকে মোহিত করেছে এই বসন্তের ফুল। তবে কোনো উদ্যান নয়, নীলমণিতে ছেয়েছে রাজধানীর বাড়িধারা একটি 7তলা ভবন। বাড়িটি বাড়িধারার ডিওএইচএসে, নীলমণিলতায় ছাওয়া এর বেলকনি কার্নিশ। মঞ্জুরির মধুর জন্য ভিড়ছে ভ্রমর। বারান্দায় আছে টিয়ার বিশ্রাম। দেয়াল বেয়ে বড় হওয়া এই গাছের বয়স প্রায় ৮। এবার ফুল এসেছে সবচেয়ে বেশি। প্রত্যেকবার ফুটে উপরে, শুধু নিচে ফোটে না, কিন্তু এইবার একদম নিচ থেকে উপর পর্যন্ত। গাছ কিন্তু বর্ষজীবী এবং এটা খুব কষ্ট সহিষ্ণু গাছ, কিন্তু চারা করা একটু ডিফিকাল্ট আর কি। নীলমণি ফোটে ফেব্রুয়ারি মার্চে। একে বলা হয় বসন্তের অলংকার। তবে দ্রুত ঝরে যায় এই ফুল। রমনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কটি গাছ থাকলেও আমাদের প্রকৃতিতে খুব বেশি নেই। ভালো পরিবেশ থাকে তাহলে নীলমণি ভালোভাবে আমাদের প্রকৃতিতে, আমাদের চারপাশে, আমাদের বাগানে, এমনকি আমাদের বসন্তের বাগানে কিংবা ফাল্গুনের বাগানে খুব ভালোভাবে আমাদের নীলমণি থাকতে পারে। ইদানিং নীলমণি ফুলের যে সৌন্দর্য, সেটার যে আবেদন, সেটাতে সবাই আকৃষ্ট হয়েছেন এবং হচ্ছেন। এ কারণে নীলমণি লতার বিস্তার বাড়ছে। উত্তর আমেরিকার এই ফুল বাংলায় কবে কিভাবে এসেছে সঠিক তথ্য কারো কাছে নেই। শান্তিনিকেতনে এর প্রেমে পড়ে নাম নীলমণি লতা রাখেন কবিগুরু রবীন্দ্রনাথ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।